আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। অল্পের জন্য ড্রোন হামলা থেকে মরতে মরতে প্রাণে বেঁচে গেল নেতানিয়াহু। চলমান যুদ্ধ নতুন মাত্রা। ইরানের রাডার ঘাঁটিতে মার্কিন হামলা, কুয়েত বাহরাইনে পাল্টা প্রলয়ঙ্কারী ড্রোন ও মিসাইলের আঘাত। তেহরানের লন্ডভন্ড মার্কিন ঘাঁটি ও পঞ্চম নৌবহর। আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান। ইসরায়েলের গুপ্তচর বৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কতা জারি করল পেন্টাগন। $24 বিলিয়ন সম্পদ ছাড় না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। আরব দেশগুলোকে হুমকি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশের বিরুদ্ধে 40 দিন লড়াই কোনো মজা নয়। তেরাপোকা জনতা পার্টির বিক্ষোভ সমাবেশ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তাল দিল্লি। ভারতে জুমার নামাজের সময় বিভিন্ন মসজিদ অবরুদ্ধ করে হিন্দুত্ববাদীদের তাণ্ডব। এবার বিস্তারিত। অল্পের জন্য ড্রোন হামলা থেকে মরতে মরতে প্রাণে বেঁচে গেল নেতানিয়াহু। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চল পরিদর্শনে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি এলাকা ত্যাগ করার কয়েক মিনিট পরই সেখানে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম গ্যালিলি সফরের সময় নেতানিয়াহুর সঙ্গে কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাও উপস্থিত ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেতানিয়াহু যখন ওই এলাকায় অবস্থান করেছিলেন তখন স্লোমি শহরের আশেপাশে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে নেতানিয়াহু এলাকা ত্যাগ করার পরপরই পশ্চিম গ্যালিলিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাটির সময় এবং প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে এর নৈকট্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে উত্তর ইসরায়েলের মেয়রদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, দক্ষিণাঞ্চলের মতো উত্তরাঞ্চলের পুনর্বাসন, উন্নয়ন ও ভবিষ্যৎ নিশ্চিত করতেও তাঁর সরকার প্রয়োজনীয় সব ধরনের সম্পদ বিনিয়োগ করবে। তিনি দাবি করেন, উত্তরাঞ্চলের জনগণের নিরাপত্তা ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 3 মাস পেরিয়ে মার্কিন ইরান রক্তক্ষয়ী সংঘাত যখন আগামী সপ্তাহে 100তম দিনে পদার্পণ করতে যাচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে শুরু হয়েছে এক প্রলয়ঙ্কারী ড্রোন ও মিসাইল যুদ্ধ। আজ এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতিকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এবার যুদ্ধের সরাসরি আঁচ লেগেছে উপসাগরীয় অঞ্চলের অন্যতম দুই দেশ কুয়েত এবং বাহরাইনে। শনিবার স্থানীয় সময় ভোরে কুয়েতের আকাশে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার রোমাঞ্চকর দৃশ্য দেখা যায় এবং একই সময়ে বাহরাইন জুড়ে বাজতে থাকে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন। এই ঘটনার পরপরই ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সাম্প্রতিক এই উত্তেজনার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তিনি কুয়েতগামী সব যাত্রীবাহী বিমানকে জরুরি ভিত্তিতে রুট পরিবর্তনের পরামর্শ দেন এবং কুয়েতের নাগরিকদের বিমানবন্দর এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানান। বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের 24টি ফ্লাইট বাতিল এবং 15টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। অনেক বিমানকে মাঝ আকাশে হোল্ডিংয়ে রাখা হয়েছে অথবা অন্য দেশে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ফলে মুহূর্তের মধ্যেই কুয়েতের আকাশ সীমা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। আমেরিকার দাবি, শুক্রবার হরমুজ প্রণালীতে ইরানের 4টি ওয়ান ওয়ে বা আত্মঘাতী ড্রোন ধ্বংস করার কয়েক ঘন্টার মধ্যেই কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে 7টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের ছোড়া 6টি মিসাইল আকাশেই ধ্বংস করেছে এবং 7ম মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এই হামলায় কোনো মার্কিন সেনার হতাহতের খবর পাওয়া যায়নি। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর ধ্বংস করার যে দাবি ইরান করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তবে ইরানের রাষ্ট্র সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির শক্তিশালী রেভলিউশনারি গার্ডস কুয়েতের আলী আল সালেম মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইনের মার্কিন 5ম নৌবহরকে লক্ষ্য করেই এই নিখুঁত হামলা চালিয়েছে। উল্লেখ্য, এর মাত্র একদিন আগে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং ডজন খানেক মানুষ আহত হন।
ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার এবং নিম্ন উড্ডয়নকারী বিভিন্ন আকাশীয় হুমকির দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে ইরান আজরাক নামে একটি আধুনিক স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের 17 ফেব্রুয়ারি এই ব্যবস্থার আনুষ্ঠানিক উন্মোচন করা হয় এবং পরে এটি ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটে যুক্ত হয়। দেশটির প্রতিরক্ষা শিল্প সংস্থার তৈরি এই ব্যবস্থা ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আজরাক মূলত একটি মোবাইল ও স্বয়ংসম্পূর্ণ পয়েন্ট ডিফেন্স ব্যবস্থা, যা গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে স্বল্প পাল্লার আকাশীয় হামলা থেকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটি দ্রুত মোতায়েনযোগ্য এবং বিভিন্ন ধরনের ভূপ্রকৃতিতে কার্যকরভাবে পরিচালনা করা যায়। পাহাড়ি অঞ্চল, মরুভূমি কিংবা শহুরে পরিবেশ সব ক্ষেত্রেই এই ব্যবস্থা ব্যবহারের উপযোগী। আজরাক্সের অন্যতম প্রধান শক্তি হলো এর উন্নত শনাক্তকরণ ও নজরদারি ব্যবস্থা। এতে ব্যবহৃত 360 ডিগ্রি কভারেজ সম্পূর্ণ প্যাসিভ ফেজড অ্যারে রাডার প্রায় 50 কিলোমিটার দূর পর্যন্ত আকাশীয় লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, ফলে যে কোনো দিক থেকে আসা হুমকি দ্রুত চিহ্নিত করা সম্ভব হয়। পাশাপাশি এতে একটি ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড ট্র্যাকিং সিস্টেম রয়েছে, যা প্রায় 25 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু অনুসরণ করতে সক্ষম। রাডার জ্যামিং বা ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও এই অপটিক্যাল ব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারে। ব্যবস্থাটিতে 4টি প্রস্তুত টু ফায়ার ক্ষেপণাস্ত্র বহনের ব্যবস্থা রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ইনফ্রারেড নির্দেশনা প্রযুক্তি নির্ভর এবং ফায়ার অ্যান্ড ফরগেট ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ একবার উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্র নিজেই লক্ষ্য বস্তুকে অনুসরণ করে আঘাত হানতে পারে। এর ফলে অপারেটরকে ক্ষেপণাস্ত্রের গতিপথ নিয়ন্ত্রণ করতে হয় না এবং একই সময়ে একাধিক হুমকির মোকাবেলা করা সহজ হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন ইসরায়েলকে ঘিরে গোয়েন্দা নজরদারি ও পাল্টা গোয়েন্দা কার্যক্রমের ঝুঁকির মূল্যায়ন সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তাদের উপর ইসরায়েলের ক্রমবর্ধমান ও আক্রমণাত্মক গোয়েন্দা তৎপরতা নিয়ে উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে 2 জন বর্তমান এবং 1 জন সাবেক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েলের জন্য হুমকির মাত্রা ক্রিটিক্যাল বা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ডিআই এর এই নতুন মূল্যায়নের পেছনে প্রধান কারণ হল মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও নীতিগত অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহে ইসরায়েলের বিশেষ আগ্রহ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপর নজরদারির চেষ্টা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ডিআই এর মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট 7 পৃষ্ঠার একটি নথিতে এমন কয়েকটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ রয়েছে যেগুলো মার্কিন প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে ওই ঘটনাগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি। এমন সময় এই মূল্যায়ন সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে ইরান যুদ্ধে এবং লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে মতপার্থক্যের খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি 2 নেতার মধ্যে এক উত্তেজনাপূর্ণ টেলিফোন আলাপও হয়েছে বলে জানা গেছে। $24 বিলিয়ন সম্পদ ছাড় না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তিটি বর্তমানে $2,400 কোটি বাজেয়াপ্ত ইরানের সম্পদ ছাড় দেওয়ার উপর ঝুলে রয়েছে। সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লড়াই পুনরারম্ভ হলে যুক্তরাষ্ট্র একটি অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করবে। তেহরানে দেওয়া ওই সাক্ষাৎকারে মোহসেন রেজাই বলেন, আলোচনা এখন অচলাবস্থায় রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অচলাবস্থা ভাঙতে হবে। বল এখন ট্রাম্পের কোর্টে। জানা গেছে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পরপরই অবরুদ্ধ তহবিলের $12 বিলিয়ন এবং পরবর্তী ধাপে আরও $12 বিলিয়ন ছাড়ের দাবি জানিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন যে এই পর্যায়ে তহবিল ছেড়ে দিলে তা ইরানের উপর থাকা প্রধান একটি চাপ সরিয়ে দেবে। তাছাড়া ট্রাম্পের দাবি যে কোনো চুক্তি যেন 2015 সালের পারমাণবিক চুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় এবং সেখানে যেন এমন কিছু না থাকে যা নগদ টাকার প্যালেট হস্তান্তরের মতো মনে হয়।
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তেহরানকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তকে সমালোচনা করতে ট্রাম্প এই শব্দগুচ্ছ ব্যবহার করে থাকেন। ইরানের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত মহসেন রেজাই সিএনএন এর কাছে দেশটির যুদ্ধোত্তর পরিকল্পনা, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ এবং পুনরায় আক্রান্ত হলে ইরানের কৌশল কি হবে সেই বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন। যুদ্ধের প্রথম দিন ইসরায়েলি হামলায় তার বাবা নিহত হওয়ার পর থেকে বর্তমান সর্বোচ্চ নেতা আর জনসমুখে আসেননি। রেজাই তার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পারমাণবিক শক্তি সমৃদ্ধ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 40 দিন যুদ্ধ করা কোনো সাধারণ বিষয় নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই লড়াইয়ের মাধ্যমে বিশ্ব ইরানের শক্তির সামর্থ্য দেখেছে। একই সঙ্গে তিনি আরব দেশগুলোকে হুমকি দিয়েছেন। আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেবে সেই সব দেশ তাদের পাল্টা হামলার বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত হবে। অপরদিকে সৌদি আরবের সঙ্গে ইরান ভালো সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানান তিনি। সংবাদ মাধ্যম IRRB-তে প্রচারিত বক্তব্যে আরাগচিকে বলতে শোনা যায়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে যারা পারমাণবিক শক্তি সমৃদ্ধ তাদের বিরুদ্ধে 40 দিন লড়াই করা কোনো মজার বিষয় নয়। বিশ্ব ইরানি জাতি সত্যিকারের শক্তি সম্পর্কে বুঝতে পেরেছে। আরব দেশগুলোর উদ্দেশ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করছি, আপনাদের দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হয় তাহলে সেই সব ঘাঁটি আমাদের বৈধ হামলার লক্ষ্যবস্তু হবে। সৌদি আরবের সঙ্গে ইরান ভালো সম্পর্ক তৈরি করতে চায় এমনটি জানিয়ে তিনি বলেন, সৌদি আরবের সাথে একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তেলাপোকা জনতা পার্টির বিক্ষোভ সমাবেশ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তাল দিল্লি। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিক্ষোভস্থলে পৌঁছালে উপস্থিত জনতা ভারত মাতা কি জয়, ইনকিলাব জিন্দাবাদ এবং জয় ভীম স্লোগানে তাকে স্বাগত জানায়। ককরোচ জনতা পার্টি অভিযোগ করে জানায়, দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধান সরাসরি দায়ী। যুক্তরাষ্ট্র থেকে শনিবার ভোরে দিল্লিতে পৌঁছান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লি পুলিশ তাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে। বিক্ষোভকে ঘিরে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ধর্মেন্দ্র প্রধানের নাম উল্লেখ করা হয়। উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যের পর অনলাইনে ব্যঙ্গধর্মী আন্দোলন হিসেবে ককরোচ জনতা পার্টির যাত্রা শুরু হয়। এক শুনানিতে প্রধান বিচারপতি এক শ্রেণীর তরুণকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন। সেই মন্তব্যকে কেন্দ্র করেই গড়ে ওঠে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন। সময়ের সঙ্গে আন্দোলনটি বিভিন্ন পরিচিত ব্যক্তির সমর্থন পেয়েছে। তাদের মধ্যে রয়েছেন দেশটির শিক্ষা সংস্কারক ও জলবায়ু আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুক, চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ সহ অনেকেই। ভারতে জুমার নামাজের সময় বিভিন্ন মসজিদ অবরুদ্ধ করে হিন্দুত্ববাদীদের তাণ্ডব। উত্তরপ্রদেশের খোদা এলাকায় স্থানীয় মসজিদগুলোর সামনে হিন্দু রক্ষা দল এবং অন্যান্য উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের জমায়েত, উস্কানিমূলক স্লোগান এবং নামাজে বাধা দেওয়ার ঘটনায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। গতকাল জুমার নামাজের সময় ভারী পুলিশ মোতায়েনের মাধ্যমেই এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিবেদন অনুযায়ী জুমার নামাজের সময় বিপুল সংখ্যক চরমপন্থী স্থানীয় মসজিদগুলোর সামনে জড়ো হন। তারা মসজিদে প্রবেশের পথ অবরুদ্ধ করেন এবং জামাতের নামাজ আদায়ে মারাত্মকভাবে বিঘ্ন ঘটান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কিছু ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা অত্যন্ত উস্কানিমূলক এবং আপত্তিকর স্লোগান দিচ্ছেন। পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এই উস্কানিমূলক জমায়েতটি ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিসিপি ধবল জশওয়ালের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকায় ফ্ল্যাগ মার্চ করেছিলেন এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভকারীরা জমায়েত হতে সক্ষম হয়। এই বিক্ষোভে চরমপন্থী হিন্দু রক্ষা দল এবং রাষ্ট্রীয় হনুমান দল সহ বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা অংশ নেন। এছাড়া হিন্দু মহাসভায় নেত্রী রিয়া কিন্নর বিক্ষোভকারীদের সাথে যোগ দেন এবং স্থানীয় মসজিদে জুমার নামাজ বন্ধ করার এই প্রচেষ্টাকে প্রকাশ্যে সমর্থন জানান। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরাও এখানে নামাজ হতে দেব না। তারা যদি একদিন নামাজ না পড়ে তবে তাদের কোনো ক্ষতি হয়ে যাবে না। এর আগে গত সোমবার হিন্দু রক্ষা দলের রাজ্য সভাপতি ললিত শর্মা ঘোষণা করেছিলেন, আমরা পুরো এলাকায় জুমার নামাজ হতে দেব না। তিনি মুসলিমদের
নামাজ পড়া থেকে বিরত রাখতে সমর্থকদের প্রতি আহ্বান জানান এবং মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। অল্পের জন্য ড্রোন হামলা থেকে মরতে মরতে প্রাণে বেঁচে গেল নেতানিয়াহু। চলমান যুদ্ধ নতুন মাত্রা, ইরানের রাডার ঘাঁটিতে মার্কিন হামলা, কুয়েত বাহরাইনে পাল্টা প্রলয়ঙ্কারী ড্রোন ও মিসাইলের আঘাত, তেহরানের লন্ডভন্ড মার্কিন ঘাঁটি ও পঞ্চম নৌবহর। আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান। ইসরায়েলের গুপ্তচর বৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কতা জারি করল পেন্টাগন। $24 বিলিয়ন সম্পদ ছাড় না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। আরব দেশগুলোকে হুমকি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশের বিরুদ্ধে 40 দিন লড়াই কোনো মজা নয়। তেরাপোকা জনতা পার্টির বিক্ষোভ সমাবেশ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তাল দিল্লি। ভারতে জুমার নামাজের সময় বিভিন্ন মসজিদ অবরুদ্ধ করে হিন্দুত্ববাদীদের তাণ্ডব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।